এদেশে বিনিয়োগ মানে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া বললেন প্রধান উপদেষ্টা। সম্মেলন সম্প্রচারের মাধ্যমে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা বাতিলের কোনো প্রস্তাব দেয়া হয়নি জানালেন সালাউদ্দিন। ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। ঈদযাত্রার 15 দিনের সড়কে প্রাণ ঝরেছে 322 জনের। তথ্য যাত্রী কল্যাণ সমিতির রাজনৈতিক প্রভাব না থাকায় কমেছে মৃত্যুহার। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্বল্প সময়ে বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এদেশে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। বলেন, দুনিয়া বদলাতে চাইলে ব্যবসার সবচেয়ে শক্তিশালী কাঠামো। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় স্টারলিংকের। দেশে বিনিয়োগের পুরনো ধ্যান ধারণা ভাঙতে 4 দিনব্যাপী আয়োজন। বাংলাদেশ ইনভেস্ট সামিট 2025-এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। UK and Bangladesh share a deep and historic relationship. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি বিনিয়োগকারী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উপদেষ্টারা। অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে দেওয়া হয় অ্যাওয়ার্ড। সেই সাথে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেওয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে 1974 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান। 74 is a year that we cannot forget. প্রধান উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। অভূতপূর্ব এই যাত্রায় দেশের সক্ষমতা ও বিনিয়োগের ক্ষেত্র আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। So if you take that journey from 1974 to 2025, it's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you for so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. Came a long way in a very short time. ডক্টর ইউনূস স্মৃতিচারণ করেন গ্রামীণ ব্যাংক নিয়োগ, তুলে ধরেন সামাজিক ব্যবসা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির কার্যাবলী। বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে প্রয়োজন সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক। এতেই নিহিত দারিদ্র্য বিমোচনের সূত্র। Business is the most powerful mechanism by which we can change the world. But we are trained to focus on some so narrow thing. We miss out the world. If you have business in Bangladesh, you'll have both happiness and super happiness. ব্যবসাকে বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসা করা কেবল এ দেশে বিনিয়োগই নয়, বরং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit which started in a tiny little village now would be a prime business in the United States, Grameen America. সরকারের অপেক্ষায় বসে না থেকে তরুণ প্রজন্ম পৃথিবীকে বদলে দেবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনের উদ্বোধন শেষে ঘুরে দেখেন বিনিয়োগ সংক্রান্ত স্টলগুলো। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বৈঠকে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি। বলেন, সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ সহ কিছু প্রস্তাবনার সাথে একমত নয় দল। ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়েও কোনো প্রস্তাব দেওয়া হয়নি। গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির এই নেতা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনায় রাষ্ট্রধর্ম নিয়ে কোনো সুপারিশ আসেনি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচি সহ নানা বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়েছে বিএনপি। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। সংস্কার কমিশনের সুপারিশে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বলেও জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায় বিএনপি, কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। যেমন একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা স্বীকার করে না বিএনপি। পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি। সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেন, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেয়া সম্ভব। পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার ঢাকা সহ দেশের সকল মহানগরে প্রতিবাদ ও সংহতি র্যালি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। জুলুমের বিরুদ্ধে সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। দুপুরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মারণাস্ত্রের সামনে ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী আবু সাইদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো ২ পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও ২ মাস সময় চায় প্রসিকিউশন। জানানো হয়, আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি, আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন, ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে।
এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জুলাই আগস্টে চালানো গণহত্যা এবং বিগত 16 বছরে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এর মধ্যে 3টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে জানিয়েছেন প্রসিকিউশন টিম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার একটি হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় সিএমএম আদালতে। পরে তাদের এই আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। চলতি বছরের ঈদযাত্রার 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে আর আহত হয়েছেন 826 জন। এমনই তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। বরাবরের মতো এবারও দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে মোটরসাইকেল শীর্ষে। শুধু এই যানবাহনেই যাত্রার সময় 151 জন নিহত হয়েছে। গেলবারের তুলনায় চলতি বছর দুর্ঘটনার সংখ্যা 21% কমেছে, এই তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতি ঈদেই লাখ লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করেন। তবে এমন যাত্রা সবার জন্য সুখকর হয় না। চলতি ঈদ উল ফিতরেও ঘটেনি ব্যতিক্রম। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 24 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা হয়েছে 340টি, যাতে 352 জন নিহত এবং 835 জন আহত হয়েছে। সংগঠনটির দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে 151 জন। আঞ্চলিক সড়কে অটোরিকশার জন্য বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনার সার্বিক তথ্য তুলে ধরতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়। জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক প্রভাব কম থাকায় গত বছরের তুলনায় কমে এসেছে দুর্ঘটনা। বিগত 2024 সালের ঈদ উল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। ফাঁকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতি অনেক দুর্ঘটনার কারণ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। দীর্ঘ ছুটির প্রবণতা বজায় রাখার পাশাপাশি সড়কে 3 চাকা ও 2 চাকার বাহন নিয়ন্ত্রণ করতে পারলে দুর্ঘটনার সংখ্যা আরও কমে আসবে, এমনই জানানো হয় সংবাদ সম্মেলনে। আইন শৃঙ্খলা বাহিনীর একটা আন্তরিকতা ছিল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সবাইকে নিয়েই এবার পালন করা হবে বাংলা নববর্ষ, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে বিশেষ আয়োজন থাকবে ব্যান্ড শিল্পীদের সংগঠন বাম্বার পক্ষ থেকে। মিউজিশিয়ানরা ফিলিস্তিনিদের পতাকা নিয়ে অংশ নিতে পারবে।
বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশ নেবে যার যার পোশাক ও সাংস্কৃতিক উপাদান নিয়ে। চৈত্র সংক্রান্তিতে দেশের ১২টি জেলায় হবে সাধু সঙ্গ। বরাবরের মতো ছায়ানটের অনুষ্ঠান থাকবে। উপদেষ্টা বলেন, আগে মঙ্গল শোভাযাত্রা দেখে মনে হতো পুলিশ র্যাবের মিছিল হচ্ছে, এবার তেমনটা থাকবে না। ইসলামী দলগুলোর পক্ষ থেকে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। এবারে শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে রঙে, এর কন্টেন্টে এবং এর আয়োজনে। সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা পেশ করেছে বিকল্প ধারা বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনে মতামত পেশ করেন তারা। কমিশনের সংস্কার প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করেছে বিকল্প ধারা বাংলাদেশ। শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবনার মধ্যে পৌরসভা চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রত্যক্ষ ভোটের প্রস্তাব করেছে বিকল্প ধারা বাংলাদেশ। এদিকে অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারে রূপান্তর করে সংসদ নির্বাচন দেওয়ার প্রস্তাব করেছে গণ অধিকার পরিষদ। জাতীয় সরকারই সংবিধান সহ সকল সংস্কার কাজ সম্পন্ন করবে বলে মতামত দেন তারা। এছাড়া তরুণদের ভোটে অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়সসীমা 25 থেকে কমিয়ে 23 করার প্রস্তাবও দিয়েছে দলটি। ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে গণ অধিকার পরিষদ 127টি বিষয়ে একমত পোষণ করেছে। সব নির্বাচনগুলো ওনারা প্রত্যক্ষ ভোটের প্রস্তাবনা করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে যেটা ওই বেসিক ডেমোক্রেসি টাইপের আর কি মেম্বাররা ইয়ে করবে, সেখানে আমরা দ্বিমত করে আমরা বলছি এটা ওই পৌরসভা এবং ইউনিয়ন পরিষদও ডাইরেক্টলি আপনার প্রত্যক্ষ ভোটে নির্বাচন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংস্কারকৃত সংবিধান এর মাধ্যমে আগামীর যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে প্রায় 90% প্রস্তাবনার ক্ষেত্রে আমরা একমত, বাকি কিছু ক্ষেত্রে দ্বিমত। দীর্ঘ ছুটির শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, পবিত্র ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা ফেরায় প্রাণচঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানও ছিল উৎসব মুখর পরিবেশে। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। তবে যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো এখনই খুলছে না। অফিস সহকারী আব্দুল হান্নানের এই ঘণ্টার শব্দেই ছুটি হয়েছিল স্কুল। আবার তার ঘণ্টার ধ্বনি জানান দিল আপাতত শেষ ঈদ আনন্দ, এবার পালা ক্লাসে ফেরার। লম্বা বিরতির পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজধানীর ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। অনেকদিন পর সহপাঠী আর শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা একে অন্যের সাথে ভাগাভাগি করে ছুটিতে উপভোগ করা ঈদ আনন্দের সুখস্মৃতি। প্রায় 40 দিন পর আর কি আমরা আবার স্কুলে ক্লাস করতে এসেছি। আপাদের সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, ছোট বড় সব আপুদের সাথে দেখা হয়েছে এবং সবাই এসে যেমন ঈদ মোবারক বলছিল, ওই যে আনন্দটা খুব মজা লাগছে। এতদিন পর আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। এরপরে আমার প্রিয় টিচারদের সঙ্গেও দেখা হলো, ক্লাস করছি, এক ধরনের গিয়ে উচ্ছ্বাস কাজ করছে। যেহেতু রোজার মাস স্কুল বন্ধ ছিল, বন্ধুদের সাথে সেরকম সাক্ষাৎ হতে পারিনি, তাই আবারও তাদের সাথে দেখা করে খুবই ভালো লাগছে। সবার ঈদ কেমন কেটেছে সে সম্পর্কে জানতে পারছি, ঈদের মজা সম্পর্কে জানতে পারছি। পুরো রোজাটা খুব বোরিং লাগতো, মনে হতো যে কখন আবার সবাইকে ফ্রেন্ডদেরকে দেখবো, কখন আবার ক্লাসে আসবো। তো ঈদের পর আজকেই আমাদের প্রথম ক্লাস, খুব বেশি ভালো লাগছে। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খোলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসে ফিরলেও যেন রয়ে গেছে উৎসবের আমেজ। এসে ভালো লাগছে, বান্ধবীর সাথে খেলতে খুব মজা লাগছে, আবার অনেক ক্লাস করতেও মজা লাগছে। প্রায় 41 দিন পর বন্ধুদের সাথে দেখা করে খুবই মজা লাগছে, আর বিশেষ করে ঈদের সালামি দিয়ে সবাইকে খাওয়ানোটা।
দীর্ঘ ছুটির পর ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানান স্কুল কর্তৃপক্ষ। ঈদের ছুটির পরে আমাদের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, আমাদের নতুন টাইম শিডিউল আজকে থেকে আমাদের যে 7:30 থেকে শুরু হয় এই টাইম শিডিউলটা, এবং এখন স্কুলে আসতে হবে, এখন আমাদের পড়াশোনার পিক আওয়ার, এই জিনিসটা আমরা মেয়েদেরকে মেসেজ করেছি। ঈদের পরে আমাদের প্রথম কর্মদিবস, আমরা মেয়েদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেখানে অবশ্য ছুটি আরও দীর্ঘায়িত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে 19,28,181 জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথম পত্রের মধ্যে দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা, শেষ হবে 13 মে। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভাষাঞ্চরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ হাতিয়াবাসী। জাতীয় প্রেস ক্লাবের সামনে হাতিয়া দ্বীপ সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডক্টর জাহিদুল আলম বলেন, একটি মীমাংসিত বিষয়কে সামনে এনে আঞ্চলিক বৈষম্য এবং সংকট সৃষ্টি করা হচ্ছে। ঐতিহাসিকভাবে ভাষাঞ্চরকে নোয়াখালী জেলার হাতিয়া থানার অন্তর্গত উল্লেখ করে তারা বলেন, নতুন করে এটি সন্দ্বীপের সঙ্গে সংযুক্ত করার ষড়যন্ত্র চলছে। প্রতিনিধিরা অভিযোগ করেন, সন্দ্বীপের বাসিন্দা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফজলুল কবির খান বৈষম্য সৃষ্টি করে হাতিয়ার জনগণকে বঞ্চিত করছে। নদী ভাঙনের ফলে দূরত্ব সৃষ্টির আগ পর্যন্ত সন্দ্বীপও নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। তাই ভাষাঞ্চর যেন হাতিয়া থেকে বিচ্ছিন্ন করা না হয় সেদিকে দৃষ্টি রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সালের সঠিক সিএস ম্যাপ, 1954 সালের নোয়াখালী জেলা সন্দ্বীপ থানা পৃথকীকরণ আদেশ ও এর সুস্পষ্ট ভৌগোলিক বিভাজন, 2016-17 সালের ভাষাঞ্চরের দিয়ারা জরিপ ও ম্যাপ এবং হাতিয়া ও সন্দ্বীপ জেলার সর্বশেষ ম্যাপ পর্যালোচনা না করে শুধু অনুমান নির্ভর বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের উপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করায় আমরা হাতিয়াবাসী হতাশ ও সংক্ষুব্ধ।